আসসালামু আলাইকুম। আজ 28 ডিসেম্বর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রুখে দিল খালিস্তানপন্থী শিখ সম্প্রদায়ের জনগণ। অবশেষে শহীদ হাদির খুনিদের বিষয়ে স্পষ্ট তথ্য দিল পুলিশ। দুই ব্যক্তির বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক। এবার বিস্তারিত। এবার যুক্তরাজ্যে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রুখে দিল খালিস্তানপন্থী শিখ সম্প্রদায়ের জনগণ। দেশটির রাজধানী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হঠাৎ ভারত বিরোধী স্লোগান দিয়েছে খালিস্তানি কর্মীরা। মূলত বাংলাদেশি ও ব্রিটিশ হিন্দুদের আয়োজিত একটি বিক্ষোভের জেরে খালিস্তানিরা সেখানে পাল্টা বিক্ষোভ করে এবং বাংলাদেশ সরকারের পক্ষে অবস্থান নিয়ে ভারত বিরোধী স্লোগান দেয়। এ সময় তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এমনকি এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত যুক্ত রয়েছে বলেও অভিযোগ করে তারা। এতে সেখানে উত্তেজনা বাড়ে এবং হিন্দুদের বিক্ষোভ কর্মসূচি ব্যাহত হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আয়োজিত শনিবারের বিক্ষোভ সমাবেশে খালিস্তানি গোষ্ঠীর বাধায় ব্যাহত হয়েছে। বাংলাদেশের হিন্দু ও ব্রিটিশ হিন্দুদের এই বিক্ষোভ থেকে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের দাবি জানানো হয়। তবে সংখ্যালঘুদের সঙ্গে সংহতি প্রকাশের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক খালিস্তানি এসে ভারত বিরোধী স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করে। মুসলিম ও খ্রিস্টান সহ ভারতেও সংখ্যালঘু নিপীড়ন চলছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে। এমনকি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনকে ঘিরেও সম্প্রতি দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দেশটির ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা সহ একাধিক রাজ্যে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠান ও সাজসজ্জাকে ঘিরে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কট্টর ও উগ্রপন্থী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংশ্লিষ্ট ও কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া হিন্দু জাতীয়তাবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ প্রকাশ্যে হিন্দুদের বড়দিন উদযাপন থেকে বিরত থাকতে বলেছিল। সংগঠনটি বড়দিনে অংশগ্রহণকে নিজেদের সংস্কৃতির জন্য হুমকি হিসেবেও বর্ণনা করে। এমনকি ভারতের বিভিন্ন শহরে বড়দিনের সামগ্রী বিক্রি করা, হকারদের ভয় দেখানো ও হয়রানির ঘটনাও ঘটে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ও পুলিশের বক্তব্য অনুযায়ী দিল্লির লাজপত নগরে বজরং দলের সদস্যরা সান্তাক্লজের টুপি পরা নারী ও শিশুদের মৌখিকভাবে হেনস্থা করে। ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের উপর একের পর এক এসব হামলা নিয়ে সম্প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে তারা। এছাড়া ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত 400 মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় 200টি ঘর গুঁড়িয়ে দেওয়ার ফলে শত শত মুসলিম পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। প্রসঙ্গত, ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেশটির বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে মারা হচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় তারা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়েছেন। তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের 2 নাগরিক। মেঘালয় পুলিশ ওই 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। যারা 5 আগস্টের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এখন পর্যন্ত আমরা 11 জনকে গ্রেপ্তার করেছি। দ্রুতই চার্জশিট দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভারের হেমায়েতপুর, ঢাকার আগারগাঁও এবং নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এই ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
4 জন সাক্ষী 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। চাঞ্চল্যকর মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির 170 জন কেন্দ্রীয় নেতা। এর আগে জামাতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে 30 নেতার একটি চিঠিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে মতবিরোধ প্রকাশ্যে আসার পর এর পাল্টা পদক্ষেপ নিলেন জোটপন্থীরা। এনসিপির আহ্বায়কের কাছে পাঠানো এই চিঠিতে জোটের পক্ষে থাকা নেতারা গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে নিজেদের সম্মতি দিয়েছেন। তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার নিরিখে এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জোটের পক্ষে স্বাক্ষরকারীর সংখ্যা 170 ছাড়িয়ে যেতে পারে। চিঠিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা বলেন, আমরা দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে এই মতামত পেশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। নেতারা আরও উল্লেখ করেন, দলীয় ও জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, তবে সে বিষয়ে তাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। তারা স্পষ্ট করেন যে নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক গৃহীত যে কোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। আহ্বায়ককে এই চিঠি প্রদানকারীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদিব, সারওয়াত তুষার, ডক্টর আতিক মুজাহিদ, জাভেদ রাসিন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডক্টর আব্দুল আহাদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আলী নাসির খান, আলাউদ্দিন মোহাম্মদ দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবাইরুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ ও কৈলাস চন্দ্র রবিদাস সহ আরও অনেকে। অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগে 2 ব্যক্তির বিরুদ্ধে মানহানি মামলা করেছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। মামলার অভিযুক্তরা হলেন রাশিদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশিদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামক 2 ব্যক্তি 19 ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার 10 নম্বর CMM আদালতে দণ্ডবিধির 500 ও 505 এবং 10 ধারায় মামলা করেছেন মাহমুদুর রহমান। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেল হাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেছেন মাহমুদুর রহমান। মামলা দায়েরের পর সাংবাদিকদের মাহমুদুর রহমান বলেন, একটি মহল আবারও আমার দেশ পত্রিকা বন্ধ করার ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, অনলাইন মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পত্রিকা ও তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মজলুম ছিল, এখন তারাই আমার দেশ পত্রিকাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সময় তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলেও তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান মাহমুদুর রহমান। তার ভাষ্য, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার উপর যে কোনো হামলার বিরুদ্ধে তিনি আইনগত লড়াই চালিয়ে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা 2 দফায় প্রকাশ করা হয়েছে। কিছু আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ছেড়ে দিয়েছে বিএনপি। আবার সম্প্রতি কিছু আসনে নিজ দলীয় প্রার্থীও বদল করা হয়েছে। ঢাকা 17 আসনটিতে বিএনপির পক্ষ থেকে এতদিন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আসনটি ফাঁকা রাখা হয়েছিল। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গুরুত্বপূর্ণ এই আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এই আসন কেন্দ্রিক প্রচার চালিয়েছেন দীর্ঘদিন। তবে শেষ মুহূর্তে এসে এই আসন কেন্দ্রিক রাজনীতিতে চমক এসেছে। ঢাকা 17 আসনে ভোট করছেন না পার্থ। বিষয়টি নিশ্চিত করেছেন পার্থ নিজেই। তিনি বলেন, ঢাকা 17 আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাচনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। আমি তারেক ভাইয়ের সম্মানে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তারেক ভাইকে এই আসনে সমর্থন দেওয়া। আপনি কোন আসন থেকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন,
আমার তো আগের আসনই আছে, যেখান থেকে এর আগে আমি এমপি হয়েছি। আমি ভোলা 1 আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি। কোন প্রতীকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমি দলীয় প্রতীকেই ভোটের প্রস্তুতি নিচ্ছি। এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। রোববার বেলা 11টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় চেষ্টা করি যে এই খারাপ কাজ থেকে দূরে থাকব, কিন্তু আমরা পারি না আমাদের অভ্যাসের কারণে বা অনুশীলনের কারণে বা দুর্বলতার কারণে। তাহলে আমরা কি করতে পারি? একটা প্রধান টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যে খারাপ কাজ ছাড়তে পারছেন না, সেই খারাপ কাজ সংশ্লিষ্ট বন্ধুদের কাছ থেকে দূরে থাকুন। দূরে থাকার উপায় হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। আপনার মোবাইল ফোনে ওই খারাপ কাজের যে বন্ধুদের নাম্বার আছে এগুলো ফেলে দিন, ডিলিট করুন এবং তাদেরকে সামাজিক সকল যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্ম থেকে এবং আপনার মোবাইল থেকে ব্লক করে দিন। তাহলে দেখবেন আপনি চাইলেও সেই খারাপ বন্ধুটিকে আর খুঁজে পাচ্ছেন না, মানে খারাপ কাজ করছেন না। আসুন এই কৌশলটি অনুসরণ করি এবং নিজেকে ভালো রাখি। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতি কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য অনেক দেশও নানা কারণে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে দেয়। গত 5 বছরের পরিসংখ্যান দেখায় শীর্ষে রয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2021 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বিতাড়নের মূল কারণ সাধারণত অবৈধ সীমান্ত অতিক্রম নয়, বরং ভিসার মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন ভঙ্গ, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ, নিয়োগদাতার কাছ থেকে পালিয়ে যাওয়া বা দেওয়ানি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া। রিয়াদের ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে বিতাড়নের সংখ্যা ছিল 2021 সালে 8,887, 2022 সালে 10,277, 2023 সালে 11,486, 2024 সালে 9,206 ও 2025 সালে এখন পর্যন্ত 7,019 জন। এর তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতরণের সংখ্যা অনেক কম। ওয়াশিংটন ডিসি থেকে 2021 সালে 805 জন, 2022 সালে 862, 2023 সালে 617, 2024 সালে 1,368 ও 2025 সালে 3,414 জন। অন্য শহর যেমন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগোতে সংখ্যা সাধারণত 2 অঙ্ক বা কম। উল্লেখযোগ্যভাবে অন্যান্য দেশ থেকেও ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে 1,591, সংযুক্ত আরব আমিরাত থেকে 1,469, মালয়েশিয়া থেকে 1,485, বাহরাইন থেকে 764, থাইল্যান্ড থেকে 481 ও কম্বোডিয়া থেকে 305 জনকে ফেরত পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ভারতীয় মিশনগুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও প্রত্যাবর্ষণের কাজ করছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।